গরানকাটি গ্রামের দুই প্রান্তে বাস করত দুই ভাই। বড় ভাইয়ের নাম গোপাল আর ছোট ভাইয়ের নাম নেপাল। দুজনের জীবন যেন দুই বিপরীত দিকের গল্প। একজন ধন সম্পদে ভরপুর, অন্যজন দরিদ্রের সাথে প্রতিনিয়ত লড়াই করছে। গোপালের ছিল অগাধ ধন সম্পদ। গ্রামের সবচেয়ে বড় প্রাসাদটি ছিল তার। উঁচু দেয়াল, বিশাল লোহার ফটক, ভেতরে ঝকমকে মার্বেলের মেঝে, চারিদিকে অসংখ্য চাকর বাকর। তার বউ ঋতিকা দামি শাড়ি ও গা ভরা সোনা পরতেন। তাদের জীবন ছিল বিলাসিতা আর আরামের প্রতিচ্ছবি। শোনো রামু, মন দিয়ে শোনো। আজই গোদাম থেকে 500 বস্তা ডাল শহরে পাঠাতে হবে। গাড়ি সময় মতো বের হতে হবে, একটুও দেরি চলবে না। কোন অবহেলা আমি সহ্য করব না, মনে থাকে যেন। জি মালিক, এখনই ব্যবস্থা করছি। বস্তাগুলো মেপে গাড়িতে তুলে দিচ্ছি। সময় মতো শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। বাড়িতে সবসময় টাকা পয়সায় ভরা। বড় বড় কক্ষ, দামি আসবাবপত্র, আরও বিভিন্ন জিনিস। আজ একটু আরামে বসে পুরো হিসাবটা ভালো করে দেখে নিন। গত মাসের লাভ কোনোভাবেই কম হওয়া উচিত নয়। কোথাও যদি কোনো ঘাটতি বা ভুল থাকে এখনই ঠিক করে নিন, পরে আফসোস করার সুযোগ থাকবে না। তুমি নিশ্চিন্ত থাকো, যতদিন গোপাল এই ব্যবসা সামলাচ্ছে এই বাড়ির তহবিল কখনো খালি হবে না। ক্ষতি আমাদের কপালে নেই, আমরা শুধু লাভ করতেই জানি। গ্রামের অপর প্রান্তে একটি ছোট কুঁড়ে ঘরে থাকত নেপাল, তার স্ত্রী ইশিকা আর তাদের ছোট্ট ছেলে কার্তিককে নিয়ে। তাদের সংসার। নেপাল অত্যন্ত দরিদ্র। তার ছিল অল্প কিছু জমি। প্রতিদিন সে কাজের সন্ধানে বেরোতো, কখনো মাঠে মজুরি, আবার কখনো কারোর বাড়িতে ভারী জিনিস বহন করা। তার পোশাক ছিল ছেঁড়া, কিন্তু মুখে ছিল কঠোর পরিশ্রম ও সততা। শোনো, কার্তিকের বাবা বাড়িতে মাত্র অল্প চাল বাকি আছে। আজও যদি কাজ না পাও তাহলে বাচ্চাদের কি খাওয়াবো? এই ভেবেই মনটা খুব অস্থির লাগছে। সকাল থেকেই এই চিন্তায় আমার মাথাও ব্যথা করছে। এভাবে আর কতদিন চলবে বলো তো? তুমি এত চিন্তা করো না ইশিকা। ঈশ্বর চাইলে আজ আমি খালি হাতে ফিরব না। প্রাণপণ চেষ্টা করব, কাজ জোগাড় করেই বাড়ি ফিরব। উপরওয়ালা সব দেখছেন। পরিশ্রমী মানুষ কখনো না খেয়ে ঘুমায় না, এই বিশ্বাস নিয়েই নেপাল লড়াই করে চলেছিল। তবুও একদিন এমন হলো যখন সারাদিন কাজ খুঁজেও সে কোনো কাজ পেল না। সন্ধ্যায় ক্লান্ত, অবসন্ন আর খালি হাতে সে বাড়ি ফিরল। মা, খুব ক্ষুধা লাগছে। সকাল থেকে ঠিকমতো কিছুই খাইনি। পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে। মামা, তাড়াতাড়ি আমাকে ভাত খেতে দাও। একটু ধৈর্য ধরো বাবা, আমি এক্ষুনি কিছু বানাচ্ছি, চিন্তা করো না। মা তোমাকে না খাইলে ঘুমাতে দেবে না। ঘরের চারিপাশে তাকালো নেপাল। সব মিলিয়ে কিছুটা চাল পড়ে আছে, আর কিছুটা মুসুরির ডাল, আর সবজির মধ্যে ছিল ফুলকপি। আর কিছুই ছিল না সেখানে। গভীর একটা নিঃশ্বাস ফেলল নেপাল আর বলল, আজ খিচুড়ি বানাও। যা আছে তাই দিয়ে রাতটা কাটিয়ে নি। কিন্তু কাল আমি বাজারে যাবই, বড় কোনো কাজ খুঁজে বের করব। এভাবে ছোটখাটো কাজ করে আর কতদিন চলবে? এবার কিছু বদলানোর সময় এসেছে। সেই রাতে তিনজন মিলে অল্প খিচুড়ি ভাগ করে খেলো। পেট ভরল কিনা তা গুরুত্বপূর্ণ ছিল না, গুরুত্বপূর্ণ ছিল তাদের একে অপরের প্রতি ভালোবাসা। গ্রামের লোক প্রায়ই বলতো, দেখো কোথায় গোপালের ভাগ্য আর কোথায় নেপালের এই অবস্থা। একই মায়ের দুই ছেলের, অথচ কত পার্থক্য। কিন্তু সময় কখনো একরকম থাকে না। কখনো সম্পদের পরীক্ষা হয়, আবার কখনো ধৈর্যের। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। অনেক কিছুই বদলে গেল, কিন্তু একটা জিনিস একই রইল। গোপালের সম্পত্তি বাড়তেই থাকলো,
আর নেপালের সংগ্রাম যেন শেষই হচ্ছিল না। একদিন পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল, গোপালের ঘরে সুখবর এসেছে। বহু বছর অপেক্ষার পর তাদের ঘরে একটি ছেলে সন্তান জন্ম হয়েছে। শিখুন তো আমাদের উত্তরাধিকার এসে গেছে। এবার আমাদের নাম আরো উঁচু হবে। সবাই আরো সম্মানের সাথে আমাদের কথা বলবে। এখন থেকে সবকিছু খুব ভেবেচিন্তে করতে হবে, তার ভবিষ্যতের কথা ভেবে। হ্যাঁ ঋতিকা, এখন এই বাড়ির সম্মান আরও বাড়বে। আমি পুরো গ্রামকে নিমন্ত্রণ দেব। এমন ভোজ হবে যা মানুষ সারা জীবন মনে রাখবে। এই সুখবরে পুরো গ্রামকে নিমন্ত্রণ করা হলো। নিমন্ত্রণের দিন সকাল থেকেই অতিথিরা আসতে শুরু করলো। গ্রামের চারিদিকে উৎসবের আমেজ, ঢাকের শব্দ, লোকজনের হাসি, বাড়ির সামনে ভিড়, সব মিলিয়ে আনন্দের ঢেউ বইছে। কিন্তু এই ভিড়ের মধ্যেই যেন একটি মুখ অনুপস্থিত। সেটা ছিল তার নিজের ভাই নেপাল। সে কিছুই জানে না। সেই দিনও অন্য দিনের মতন সে মাঠে পরিশ্রম করে যাচ্ছে। দুপুরবেলা কাজ শেষ করে নেপাল যখন বাড়ি ফিরছিল, তখন গ্রামের কয়েকজন লোক তার সামনে এসে দাঁড়ালো। আরে নেপাল, তুই এখানে কি করছিস? সকাল থেকেই তোকে এখানে দেখছি। কেন, কি হয়েছে? তোমরা সবাই এমন করে তাকাচ্ছ কেন? আরে আজ তো তোর বড় ভাই গোপালের বাড়িতে নিমন্ত্রণ, গোটা গ্রামের লোকের। ছেলে হয়েছে এই খুশিতে পুরো গ্রামকে ডাকা হয়েছে। দাওয়াত? আজ আমাকে তো কেউ কিছুই বলেনি। পুরো গ্রাম যাচ্ছে, তুই তো তার আপন ভাই, তোর এখনো যাওয়া হয়নি। নেপালের মুখে কষ্ট একসাথে ফুটে উঠল। এক মুহূর্তের জন্য তার মনে প্রশ্ন জাগলো, ভাই কি ইচ্ছে করে তাকে ডাকেনি, নাকি সে ভুলে গেছে? না না, আমি তো কাজ শেষ করেই যাওয়ার কথা ভাবছিলাম আগে। আজকের মজুরি শেষ করি, তারপর আরামে দাওয়াতে যাব। কাজও তো জরুরি, তাই না? ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়। আজ কিন্তু খুব ধুমধাম আয়োজন হয়েছে, দেরি করিস না। লোকগুলো চলে গেল। নেপাল কিছুক্ষণ স্থিরভাবে দাঁড়িয়ে রইল, তার মনে অদ্ভুত অস্থিরতা। তারপর সে দ্রুত বাড়ির দিকে রওনা দিল। নেপাল বাড়িতে ঢুকতেই দেখে ঈশিকা অবাকভাবে তার দিকে তাকিয়ে আছে। আজ এত তাড়াতাড়ি ফিরলে? তুমি তো সূর্য ডোবার পর বাড়ি আসো। সব ঠিক আছে তো? কাজে কোনো সমস্যা হয়নি তো? আরে না, তুমি জানো, আজ গোপাল দাদার বাড়িতে দাওয়াত। তাদের ছেলে হয়েছে। এই খুশিতে পুরো গ্রামকে ডাকা হয়েছে। কি বলছো? আমাদের তো কেউ কিছুই জানায়নি, না কোনো খবর না কোনো বার্তা। আমিও রাস্তায় লোকদের মুখে শুনলুম। হয়তো ভুলে গেছে। এত দৌড়ঝাঁপের মধ্যে আমাদের নাম হয়তো বাদ পড়ে গেছে। নিজের ভাইকে কেউ ভুলে যায় নাকি? এত বড় দিনে যদি আমাদের খবরই না দেয়, তাহলে কি এটা শুধু ভুল? আমার তো মনে হয় তারা ইচ্ছে করেই আমাদের ডাকেনি। হয়তো আমাদের আর দরকার নেই তাদের কাছে। না ঈশিকা, এমন কথা বলো না। সে আমার বড় ভাই, রক্তের সম্পর্ক। এত লোকজনের ভিড়ে সত্যিই ভুল হতে পারে। সব কথা মনেও নিও না। কখনো কখনো পরিস্থিতিই দোষী হয়। বাবা, আমরাও যাব তো? সেখানে অনেক মিষ্টি থাকবে, তাই না? তারপর মাংস, চাটনি, খুব মজা। হ্যাঁ বাবা, আমরাও যাব। তুমি তৈরি হয়ে নাও, আমরা সবাই একসাথে দাওয়াতে যাব। নেপাল সাধারণ পোশাক পরে নিল, মাথায় সাইকেল তুলে নিল। কার্তিক তার পাশে হাঁটতে লাগলো। পথে ঢোলের শব্দ ক্রমশ জোরে শোনা যাচ্ছিল। হাভেলিটি আলোয় ঝলমল করছে। উঁচু দরজায় রঙিন ঝালর ঝুলছে। ভেতরে বড় বড় শহর থেকে আসা ধনী অতিথিরা দাঁড়িয়ে আছে। কেউ রেশমি, কেউ শেরওয়ানি পরে আছে, কেউ সোনার ঘড়ি দেখাচ্ছে। হাসি ঠাট্টা উচ্চস্বরে কথা বলছে। রূপোর বাসনের শব্দ মিলিয়ে সেখানে একটা জাঁকজমকপূর্ণ পরিবেশ। নেপাল পা রাখতেই তার হৃদস্পন্দন বেড়ে গেল। তার কাঁধে ছোট্ট গাড়ি
গায়ে সাদামাটা সেলাই করা জামা, পায়ে পুরানো স্যান্ডেল। কার্তিক চারপাশ দেখে বিস্মিত। এখানে তো কত বড় বড় লোক এসেছে, সবাই কত সুন্দর কাপড় পরেছে, চারপাশে কত ঝলমল করছে। আমরা কি ভেতরে যেতে পারি? হ্যাঁ বাবা, তোর চাচা বড় মানুষ, তার পরিচিত লোকজনও বড়ই হবে। কিন্তু মনে রাখিস, মানুষ বড় হয় কাপড় বা টাকায় নয়, বড় হয় তার হৃদয়ে। আমরাও মাথা উঁচু করে ভেতরে যাব। কিন্তু ভিড়ের মাঝে দাঁড়িয়ে নেপালির মনে হলো সে যেন খুব ছোট হয়ে গেছে। চারিপাশে লোকজন তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিচ্ছে। কারোর ভ্রু কুঁচকে উঠছে। সে এক কোণে গিয়ে দাঁড়ালো। এই ভাই সাহেব, আপনি কে? আগে তো এখানে দেখিনি আপনাকে। শ্যাম তাকিয়ে দেখে সামনে এক ধনী চেহারার লোক দাঁড়িয়ে আছে, ঝকঝকে পোশাক, হাতে সোনার আংটি। এত বড় দাওয়াতে শুধু বিশেষ অতিথিদেরই ডাকা হয়েছে। আপনাকে তো আগে কখনো দেখিনি। কোথা থেকে এসেছেন? কে ডেকেছে আপনাকে? আমি গোপালের ছোট ভাই। ভাবলাম এই আনন্দের মুহূর্তে দেখা করে আশীর্বাদ দিয়ে যাই। সত্যি, কিন্তু আপনার নাম তো কখনো শুনিনি। আপনাকে আগে দেখিও নি এখানে। নেপালের কথা শুনে আশেপাশের কয়েকজন অতিথিও কৌতূহল হয়ে তাকাতে থাকে। ঠিক তখনই দূর থেকে গোপাল এসে উপস্থিত হয়। গোপাল রেশমি পোশাক পরে, বুক টান করে হাঁটা, মুখে অহংকারের ছাপ। অতিথি তার দিকে ইশারা করে নেপালের কথা জানায়। গোপালজি, এই লোকটি বলছে এ আপনার ভাই। এক মুহূর্তের জন্য চারপাশে নীরবতা নেমে আসে। নেপাল আশাভরা চোখে ভাইয়ের দিকে তাকায়। মনে ভাবে এবার হয়তো ভাই তাকে জড়িয়ে ধরবে আর বলবে, ভাই তুই কেমন আছিস, তোকে কতদিন দেখিনি। কিন্তু গোপাল ধীরে ধীরে নেপালের দিকে এগিয়ে যায়। মাথা থেকে পা পর্যন্ত দেখে তার ফাটা জামা, আর পাশে তার ছেলে দাঁড়িয়ে আছে। না, এ আমার ভাই নয়, আপনি ভুল বুঝেছেন। এ আমাদের এখানে কাজ করে, মাঝে মাঝে গোদামে শ্রমিক হিসেবে আসে। হয়তো দাওয়াত দেখে চলে এসেছে, তাই ভুল বোঝাবুঝি হয়েছে। ভিড়ের মধ্যে হালকা হাসির আওয়াজ শোনা গেল। নেপালের মুখ ফ্যাকাশে হয়ে যায়। ভাইয়া, আমি নেপাল, আপনার ছোট ভাই। আমরা তো একসাথে বড় হয়েছি। আমি শুধু খুশির দিনে অংশ নিতে এসেছি, আপনার ছেলেকে আশীর্বাদ দিতে। আপনি কি সত্যি আমাকে চিনতে পারছেন না? দেখো, এখানে বড় সম্মানিত মানুষজন আছে, কোন নাটক করো না। নেপাল আর কিছুই বলতে পারে না। আমি আমি তো শুধু বাচ্চার জন্যই আমার সাইকেল এনেছিলাম, ভাবছিলাম কাজে লাগবে। তুই তো সাইকেল নিয়ে যা, আর চুপচাপ খেয়ে এখন থেকে চলে যা। তোর এই সাইকেল এমনি অনেক পুরনো। বাবা, আমরা কি একটু খেয়ে যেতে পারি না? সবাই তো বসে খাচ্ছে, মিষ্টির গন্ধও আসছে। না বাবা, আমাদের এখনই বাড়ি যেতে হবে। এখানে থাকা আমাদের ঠিক নয়। চলো, তোমার মা অপেক্ষা করছে। নেপাল কার্তিকের হাত ধরে হাঁটতে শুরু করলো। নিষ্পাপ চোখে সে একবার পিছন ঘুরে তাকালো। এই হাভেলিটা আলোয় জ্বলজ্বল করছে, ভেতরে আবার ঢাক বাজছে। কিন্তু এই হাসি মাঝে একটা ভাইয়ের হৃদয় ভেঙে গেছে। বাবা চাচা আপনাকে মজুর কেন বলল? তুমি তো ওনার ভাই হও, তাই না? তোমার ভাই খুব নিষ্ঠুর মানুষ বাবা। নেপালের গলা ধরে এলো। সে উত্তর দিতে চাইলো, কিন্তু শব্দ বের হলো না। কিছুক্ষণ পর নিজেকে সামলে বলল, বাবা, অনেক সময় বড় লোকেরা নিজের সম্মান বাঁচাতে ছোট ছোট সম্পর্ক ভুলে যায়। ইশিকা দরজার সামনে তখন দাঁড়িয়েছিল। নেপালের হাতে দেখে সেই সাইকেলটা, আর মুখ গোমড়া করে আসায় ইশিকা কিছুটা হলেও আন্দাজ করতে পারে। কি হয়েছে? আজ গোপাল ভাই সবার সামনে বলেছে আমি তার ভাই নই, তার মজুর।
আমি তো বলেছিলাম তারা আমাদের ডাকতে চায় না। ভেবেছিলাম হয়তো ভুলে গেছে, কিন্তু তারা তো আমাদের চিনতেই অস্বীকার করল। আজ মনে হলো আমি যেন সত্যিই খুব ছোট হয়ে গেছি। গরিব হওয়া লজ্জার নয়, কিন্তু নিজের রক্তের সম্পর্ক অস্বীকার করা, এটাই সবচেয়ে বড় দারিদ্র্য। ছোট আপনি নন, ছোট সে যে নিজের আপনজনকে এইরকমভাবে অস্বীকার করতে লজ্জা পায়। পরের দিন সকালে গোপালের বাড়িতে আগের রাতের বেঁচে যাওয়া খাবার আর অগোছালো বাসনপত্র পড়ে আছে। চাকররা পরিষ্কার করছে। ঠিক তখন দরজায় এক বৃদ্ধ এলো। কাঁপা কণ্ঠে সে বলে, বাবা, একটু দয়া করো, দুদিন ধরে কিছু খাইনি, একটু বেঁচে যাওয়া খাবার যদি দাও। চাকররা ভেতরে গিয়ে খবর দেয়। কিছুক্ষণ পর গোপাল বাইরে বেরিয়ে আসে। তার মুখ ছিল বিকৃত। কি হয়েছে? দরজার সামনে এত চিৎকার কেন? বাবা, আমি ভিক্ষা চাইছি না, শুধু একটু খাবার চাই। সকাল থেকে কিছু খাইনি, খুব ক্ষুধা পেয়েছে। যা বেঁচে আছে তাই দিলেই চলবে, তোমার মঙ্গল হবে। ওগো শুনছেন, বাড়িতে তো অনেক খাবার বেঁচে আছে। এত অতিথি চলে যাওয়ার পরও অনেক কিছু রয়ে গেছে। ফেলে দেবার চেয়ে একে গিয়ে দিলে ভালো হয়, কারুর উপকার হবে, আশীর্বাদও পাবেন। তুমি চুপ থাকো। সব ব্যাপারে কথা বলা কি জরুরি? এটা কি কসাইখানা? সবাই এসে হাত পেতে দাঁড়াবে? বাবা, আমি ভিক্ষা করছি না, শুধু মানবতার খাতিরে একটু অন্ন চাই, যেন এই পেটের আগুনটা শান্ত হয়। চলে যাও এখান থেকে, এখনই চলে যাও, না হলে লোক দিয়ে বের করে দেব। বৃদ্ধার চোখে জল এসে যায়। সে ধীরে ধীরে বলতে থাকেন, বাবা, অহংকার করো না, সময় বদলাতে দেরি লাগে না। আজ যা তোমার আছে, কাল তা অন্য কারো হতে পারে। মানুষের আসল পরিচয় তার ধনে নয়, তার ব্যবহারে। উঁচুতে উড়ো, কিন্তু এতটা নয় যাতে মাটি আর মানুষ দেখা বন্ধ হয়ে যায়। অপমানিত বৃদ্ধা ধীরে ধীরে গ্রামের অন্য প্রান্তে হাঁটতে থাকে। রোদ তীব্র, তার পা কাঁপছে, কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি। কিছুক্ষণ পর সে নেপালের কুঁড়েঘরের সামনে এসে দাঁড়ায়। কেউ আছো বাবা? দরজাটা একটু খুলবে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। দরজা খুলে ঈশিকা ও নেপাল বাইরে বেরিয়ে আসে। এসে দেখে বৃদ্ধার ক্লান্ত মুখ বাইরে দাঁড়িয়ে আছে। বাবা, একটু খাবার যদি পেতাম, সকাল থেকে কিছু খাইনি, খুব কষ্ট হচ্ছে। আমি বেশি কিছু চাই না, অল্প কিছু হলেই হবে। ঈশিকা ঘর থেকে তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে আসে। ঘরে তেমন কিছুই ছিল না, মাত্র রুটি আর সামান্য আলুর তরকারি। তবুও সে ভালোবাসা দিয়ে সবটা সাজিয়ে এনে থালাটি বুড়িকে দেয়। মা, আমার কাছে তো সেরকম কিছুই নেই, এইটুকু আপনি গ্রহণ করুন। এক দরিদ্র কৃষক নেপাল নিজের সামান্য খাবার এক বৃদ্ধাকে দিয়ে দিচ্ছে। তার নিজের ঘরেও অভাব, তবুও মনটা উদার। বৃদ্ধার চোখে জল এসে যায়। তিনি তৃপ্তি নিয়ে খাবার খান। তার মুখে শান্তি আর কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট। খাওয়ার শেষ করে বৃদ্ধা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। যাবার আগে নিজের পুরনো ছেঁড়া শাড়ির আঁচল থেকে একটি ছোট্ট পোটলা বের করলেন। বাবা, এতে কিছু বীজ আছে, এগুলো তোমার জমিতে বপন করে দিও। আর মনে রেখো, পরিশ্রম আর সৎ মন দিয়ে বপন করলে ফলন অনেক ভালো হবে। মা, এর কি দরকার ছিল? আপনার আশীর্বাদই তো আমার জন্য যথেষ্ট। এটাই তো আশীর্বাদ বাবা, যত্ন করে রেখো। এ কথা বলে বৃদ্ধা ধীরে ধীরে চলে গেলেন। পরের দিন নেপাল ছোট্ট জমিতে নতুন করে কাজ শুরু করলো। সে মাটি চাষ করলো আর মন দিয়ে সেই বীজগুলো বপন করলো। দিন কেটে যেতে লাগলো। কয়েক সপ্তাহের মধ্যে জমিতে সবুজ
ঘন আর শক্ত গাছ জন্মাতে শুরু করলো। আগের তুলনায় অনেক বেশি সুস্থ আর সমৃদ্ধ। নেপাল অবাক হয়ে গেল। অবশেষে এলো ফসল কাটার সময়, আর তখন যেন এক অলৌকিক ঘটনা ঘটল। এত ফসল সে আগে কখনো দেখেনি। ধানের স্তূপ একের পর এক জমতে লাগলো। বস্তার পর বস্তা ভরে গেল ধানে। নেপালের চোখে আনন্দে জল চলে এলো। এরকম ভাবে নেপাল তার ফসল বিক্রি করতে শুরু করলো। ফলে তার বাড়িতে অর্থ আসতে লাগলো। সে আরো জমি ভাড়া নিল, আরো পরিশ্রম করলো। কয়েক মাসের মধ্যেই তার অবস্থা উন্নতি হতে লাগলো। ঝুপড়ির জায়গায় পাকা ঘর তৈরি হলো। ঘরে এলো নতুন বাসনপত্র, কার্তিকের জন্য নতুন জামা কাপড়। দেখা যায় ঈশ্বর হয়তো দেরিতে দেয়, কিন্তু ঠিকই দেয়। যখন মানুষ সৎ মন দিয়ে পরিশ্রম করে আর কঠিন পরিস্থিতিতেও আশা ছাড়ে না, তখন উপরওয়ালা তার কথা শুনেই নেন। কিন্তু এই সুখের মাঝেই ধীরে ধীরে বদলাতে থাকে গোপালের মন আর অহংকার। মালিক, আজ আপনাকে একটা জরুরি কথা বলতে হবে। অনেক দিন ধরে আমরা সবাই এটা মনে চেপে রেখেছিলাম। ভেবেছিলাম পরিস্থিতি হয়তো নিজে থেকেই ঠিক হয়ে যাবে, কিন্তু এখন আর চুপ করে থাকা সম্ভব হচ্ছে না। তাই আজ স্পষ্ট করে বলতে হচ্ছে। কি কথা? আর কাজ বন্ধ কেন? যা বলার পরিষ্কার করে বলো। মালিক, 2 মাস ধরে আমাদের পুরো মজুরি দেওয়া হয়নি। ঘরে বাচ্চারা না খেয়ে আছে। এখন আর কেউ ধারও দিচ্ছে না। আমরা প্রতিদিন পরিশ্রম করছি, কিন্তু আমাদের প্রাপ্য টাকা পাচ্ছি না। এভাবে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছে। যখন ব্যবসা ঠিক হবে তখন সব পেয়ে যাবে। এখন বাজারের অবস্থা ভালো না। আগে কাজে মন দাও, হিসাব পরে হবে। মালিক, পেট কিন্তু ব্যবসার উন্নতির জন্য অপেক্ষা করে না। বাচ্চাদের ক্ষুধা প্রতিদিন লাগে, মাসে একবার নয়। আমরা আপনার সমস্যা বুঝি, কিন্তু আমাদের অসহায়তাটাও বুঝুন। আমরা প্রতিদিন পরিশ্রম করি, তাই মজুরিটাও সময় মতো পাওয়া উচিত। আমার সঙ্গে তর্ক করছো? মনে রাখো, কাজ করতে হলে ঠিকভাবে কথা বলতে হবে, নইলে দরজা খোলা আছে। আমরা তর্ক করছি না মালিক, শুধু আমাদের অধিকার চাইছি। আমরা সবাই সৎভাবে কাজ করেছি, তাই আজ থেকে আমরা কাজ বন্ধ রাখবো। যতদিন না পুরো মজুরি পাই, ততদিন কেউ কাজে ফিরবো না। যদি চাও তাহলে আর ফিরে আসবে না। এই বাড়ির দোরগোড়া তোমাদের জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। সেদিন থেকে তোমাদের আর আমার কোনো সম্পর্ক থাকবে। সব শ্রমিক একে একে কাজ ছেড়ে চলে যায়। গোদাম ঘর ফাঁকা হয়ে পড়ে। গোপালের কাছে কাজ করার কেউই থাকে না। গোদামে শস্য পড়ে থাকে, কিন্তু দেখাশোনা করার কেউই ছিল না। গোপাল অস্থিরভাবে একদিন এদিক ওদিক হাঁটতে থাকে। ঋতিকা উদ্বিগ্ন মুখে তার দিকে তাকিয়ে বলে, এখন কি হবে? সব শ্রমিক একে একে চলে গেল। কাজ পড়ে আছে, সময়ও ফুরিয়ে যাচ্ছে। যদি দ্রুত কিছু ব্যবস্থা না করা যায়, তাহলে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। খাওয়ার মতো কিছু থাকবে না। কাউকে না কাউকে তো কাজে আনতেই হবে। এত বড় ক্ষেত আর গোদাম আমি একা কিভাবে সামলাবো? নেপাল তো মজুরি করেই, দিন রাত খেটে কাজ করার অভ্যাস ওর আছে। ওকে ডেকে নিলেই হয়। শেষ পর্যন্ত ভাই তো আমার কথাও ফেলবে না। পরিস্থিতি যেমনই হোক, রক্তের সম্পর্ক এত সহজে ভাঙে না। গোপাল গ্রামের সে প্রান্তে পৌঁছে যায় যেখানে একসময় নেপালের ছোট্ট ঝুপড়ি ছিল। কিন্তু সেখানে গিয়ে গোপাল হতবাক হয়ে যায়। ঝুপড়িটা আর নেই। আরে, এখানে তো ওর ঝুপড়ি ছিল, এই গাছটার পাশেই। ঝুপড়িটা কোথায় গেল? আর নেপাল কোথায়? চারপাশ ফাঁকা, নির্জন। ঠিক তখনই এক বৃদ্ধ পাশ দিয়ে যাচ্ছিলেন। বাবা, বলছি, এখানে নেপাল থাকতো না? ছোট্ট একটা ঝুপড়ি ছিল। আমি অনেকবার এসেছি এখানে। আর সে ওই ঝুপড়িতে থাকে না বাপু? মানে, হঠাৎ এমন কি হলো? ঝুপড়িটা কোথায় গেল? ওই যে বাড়িটা দেখছো, ওটাই এখন নেপালের বাড়ি। এটা নেপালের বাড়ি? একটু আগেও তো এখানে কাঁচা দেয়াল ছিল। এখন এটাই পরিশ্রম আর সততার ফল।
এমন ফসল হয়েছে ওর পুরো গ্রামে নাম ছড়িয়ে পড়েছে। এখন অনেক লোক ওর সঙ্গে কাজ করে, সবাইকে সময় মতো মজুরি দেয়। এটা কি করে সম্ভব? সে আস্তে আস্তে ওই ঘরের দিকে এগিয়ে গেল। এইসব কিভাবে হলো হঠাৎ? তোমার জীবনে এত বড় পরিবর্তন কিভাবে এলো আমি বুঝতে পারছি না। ভাইয়া, সব বলছি। কিভাবে সেই বৃদ্ধা মা তার ঘরে এলেন, কিভাবে তারা তাকে খাওয়ালেন, কিভাবে বুড়িটি তাদের বীজ দিলেন এবং কিভাবে তাদের ফসল যেন এক মিরাক্কেলের মতন লালিত হয়ে উঠল। হয়তো তিনি কোনো সাধারণ নারী নন, উনার দয়া যেন তাকে স্পর্শ করলো। আমি আগে কঠোর পরিশ্রম করেছি, কিন্তু এবার মনে হলো উপরের কেউ সহায়তা করলেন। এইসব শোনার পর গোপাল সেখান থেকে বেরিয়ে আসে। সেই বুড়িকে খুঁজতে থাকে সব জায়গায়। তার মনে লোভ আবার জেগে উঠল। গোপাল সমস্ত গ্রাম ভ্রমণ করতে লাগলো। প্রতিটি দরজায় খোঁজ করলো, মন্দিরের পাশে গেল, নদীর তীরে খোঁজ করলো। দিন শেষ হলেও বৃদ্ধার কোনো খোঁজ পেল না সে। এক সন্ধ্যায় অনেক দিনের ক্লান্তির পর গোপাল সেই নদীর তীরে সেই একই পথে পাশে বসেছিল সেই বুড়ি। তাকে সে দেখতে পেল। তুমি এখানে লুকোচ্ছ? আমি কতদিন ধরে তোমার খোঁজ নিচ্ছিলাম, কিন্তু তুমি তো এখানে আরামে বসে আছো। মা, তুমি তো প্রথমে আমার ঘরে এসেছিলে। যদি তখন আমি চাইতাম, তুমি সেই বীজ আমাকে দিতেই, আর আজ সেই সব সম্পদ আমারই হতো। এটার অর্থ স্পষ্ট, তার কাছে যা আছে তার আসল অধিকার তো আমারই। ছেলে বীজ হাতে গোনা হয় না, মন দিয়ে জন্মায়। আমি তাকে আশীর্বাদ করেছি। আশীর্বাদ পায় সে যে নিজে ক্ষুধার্ত থেকেও অন্যকে রুটি খাওয়ায়। সমৃদ্ধি কোনো জিনিস থেকে আসে না, মন থেকে আসে। মা, আমাকে জ্ঞানভিত্তিক কথা বলো না। আমি কোনো শিশু নই। আমাকে সরাসরি উত্তর দাও। স্পষ্টভাবে বলো, সব সম্পদ আমারই এবং আমাকে সেটাই পাওয়া উচিত, কারণ আসল অধিকার তো আমারই। যতক্ষণ না পর্যন্ত সব আমি পাই, ততক্ষণ শান্তি পাবো না। তুমি ক্ষুধিতদের অবহেলা করেছ, শ্রমিকদের অধিকার লুটেছ, সম্পর্ককে অপমান করেছ। এখন তুমি সেই জীবন ভোগ করবে যা তোমার পাওয়া উচিত বলে আমি মনে করি। আজ থেকে তোমার সমস্ত ধন শেষ। তুমি আবার গরিব হবে, যাতে অন্যের দুঃখ বোঝো। এরপর গোপাল ছুটে আসে তার বাড়ির কাছে। এসে সে দেখে সেখানে তার মার্বেলের প্রাসাদের পরিবর্তে একটা ছোট্ট কুঁড়েঘর দাঁড়িয়ে আছে। গোদাম খালি, ধন সম্পদ সব অদৃশ্য। গোপাল মাটিতে বসে পড়ে আর চোখ দিয়ে জল ঝরতে থাকে তার। সব কি হয়ে গেল আমার চোখের সামনে? সব শেষ হয়ে গেছে। সেই ধন ও সম্পদ নিয়ে আমি এত অহংকার করতাম, আজ আমাকে ছেড়ে গেছে। আমি শেষেকা হয়ে গেল। পুরো গ্রামে এই ঘটনা ছড়িয়ে পড়ে। নেপালও সেই খবর পায়। এরপর সে সঙ্গে সঙ্গে বুড়ির কাছে পৌঁছে যায়। মা, মা, আপনি এটা কি করে দিলেন? আমার ভাই ভুল করেছে, আমি তা স্বীকার করছি। তারা আমাকে ঠকিয়েছে, অপমানও করেছে, কিন্তু সে তো আমার বড় ভাই। আমি কিভাবে দেখব তার সব শেষ হয়ে গেছে? তার ঘর, তার ব্যবসা, তার সম্মান সব ছিন্ন হয়েছে। এটা তার নিজের কর্মের ফল, ছেলে। অহংকার এবং অন্যায়ের পরিণতি সবসময় এমনই হয়। যদি শাস্তি দিতে হয় আমাকে দাও, আমি সব সহ্য করে নিতে পারি। আমি ছোট, আমার উপর যা পড়বে তা সহ্য করব, কিন্তু তাকে ভেঙে পড়তে দিও না। তার অহংকার ভেঙেছে, এখন হৃদয়ও ভেঙে যাবে। নেপাল তখনও তার ভাইয়ের জন্য কাঁদছিল। ভাই, কখনো পর হয় না। ভুল মানুষ করে সম্পর্ক নয়। আজ সে ভুল করেছে, কিন্তু রক্তের সম্পর্ক কখনো মুছে যায় না। আমি যদি তাকে ছেড়ে দিই, তবে আমাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। ধন সম্পত্তি আসে যায়,
কিন্তু এমন হৃদয় খুব কমেরই হয়। সম্পদ পুরোপুরি মুছে যাবে না, তাকে আবার সুযোগ দেওয়া হবে যাতে সে সত্যিই বদলে গেলে ধীরে ধীরে সব ফিরে পাবে। ধন্যবাদ মা, তুমি আমার ভাইকে আরেকটি সুযোগ দিলে। এটাই আমার জন্য সবচেয়ে বড় কৃপা। নেপাল সে তার ভাই গোপালের বাড়িতে পৌঁছায়। গিয়ে দেখে গোপাল মাটিতে বসে আছে। নেপাল, আমি তোমার সঙ্গে খুব বড় অন্যায় করেছি। আমি তোমাকে সবার সামনে অপমান করেছি, গরিব বলেছি, শ্রমিক বলেছি। তখন আমার ধন এবং ক্ষমতার অহংকার এতটা ছিল যে তোমার কষ্ট আমি দেখতেই পারিনি। আমি নিজেকে সবচেয়ে বড় মনে করতাম। আর আজ আমি খালি হাতে দাঁড়িয়ে আছি। আমার চোখ আজ খুলেছে। আমার ভুল অনেক বড়। যদি তোমার মনে আমার জন্য একটুও স্থান থাকে তাহলে আমাকে ক্ষমা করে দাও। ভাই, আমি তো সেই দিনই ক্ষমা করে দিয়েছিলাম। আমি আমার অহংকার ও লোভে সবকিছু হারিয়েছি। ধনের পিছনে দৌড়াতে দৌড়াতে সম্পর্কের মূল্য ভুলে গিয়েছিলাম। কিন্তু আজ বুঝেছি আসল ধন হল মানবিকতা এবং নিজের মানুষ। দুই ভাই একে অপরের দিকে তাকিয়ে আছে, নিঃশব্দে কাঁদছে, কিন্তু হৃদয়ে নতুন আশা জাগছে, একটি নতুন শুরু সম্পর্কের। গোপাল শ্রমিকদের সাথে কাজ করছে, শ্রমিকরা খুশি। যদি আমি আগে বুঝতাম। আজ আমার কাছে শুধুই অনুতাপ বাকি। না, সময় এসেছে এইবার শ্রমিকদের সম্মান দিতে হবে। সময় মতো মজুরিও দেব তাদের সাথে। বিনয়ী হব। এরপর থেকে দুই ভাই একসাথে থাকতে শুরু করে। সেখানে তাদের মধ্যে ছিল না কোনো অহংকার। দুই ভাই বসে আছে বাতাসের নিচে, আর মুখে ছিল হাসি। বন্ধুরা, গল্প ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য।